প্রমিসেস জানতে চাই আজকের পর্বে আমি নুজহাতি রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে কথা বলবো এই অনুষ্ঠানে সেটি হচ্ছে মাদকাসক্তির সুচিকিৎসার প্রয়োজনীয়তা। এই বিষয়ের উপর মাদকাসক্তি নিয়ে আমরা আগেও অনেকবার কথা বলেছি, কিন্তু আসলে ইনসাফিসিয়েন্ট, যাই বলি আমরা, যতই বলি সেটাই ইনসাফিসিয়েন্ট। আরও অনেকবার বলা প্রয়োজন, সেজন্য একই বিষয়ে আমরা আরও অনেকবার বলি এবং ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছ থেকে, এক্সপার্ট ব্যক্তি যারা, তাদের কাছ থেকে শোনার চেষ্টা করি। তো আজকে আমাদের স্টুডিওতে যাকে আমরা এক্সপার্ট হিসেবে এনেছি তিনি হচ্ছেন ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শহীদ। তিনি সহকারী অধ্যাপক ক্লিনিক্যাল সাইকোলজি, আছেন বিএসএমএমইউর মনোরোগ বিদ্যা বিভাগে। কেমন আছেন? ভালো আছি। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। শুভেচ্ছা। ডক্টর সেলিনা, যেখানটায় ছিলাম যে আমরা আসলে অনেকবার মাদকাসক্তি নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মে কথা বলেছি, কিন্তু আরও অনেক জানার আসলে কোনো শেষ নেই। এবং মাদকাসক্তি বিষয়টি এরকম যে এই বিষয়ে অনেক জানার আছে এবং আলাদা আলাদা মানুষ আলাদা আলাদাভাবে তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে ব্যাখ্যা করছেন। তো আজকে আপনার এক্সপার্টিস থেকে আমরা জানবো, আপনার যে এত বছরের অভিজ্ঞতা মাদকাসক্তি নিয়ে কাজ করবার, সেখান থেকে আমরা আজকে জানবো আসক্তি সম্পর্কে। তো শুরুতেই একদম বেসিক থেকে জানার চেষ্টা করব আপনার কাছ থেকে যে মাদকাসক্তি বিষয়টাকে আপনি কিভাবে ডিফাইন করেন? আসলে মাদকাসক্তি বিষয়টি হচ্ছে যে কোনো একটা সাবস্টেন্স বা কোনো মাদকের প্রতি যদি আমাদের মস্তিষ্কে এবং আচরণে একটা এফেক্ট হয় বা পরিবর্তন হয়, যেটার ফলে ব্যক্তি সেই মাদকটি গ্রহণের ব্যাপারে তার কন্ট্রোলটা হারিয়ে ফেলে। মাদক তো অনেকেই গ্রহণ করে, মাঝে মাঝে কেউ কেউ করে, কিন্তু তারা যার যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল না, মানে ইউজ করার ক্ষেত্রে কন্ট্রোলটা না হারায়, ততক্ষণ পর্যন্ত তাকে আসক্ত বলা যাচ্ছে না। মাঝে মাঝে মানে অকেশনাল ইউজ, এমনি ইউজ আমরা বলি, মিস ইউজ বলি, কিন্তু যখন যে তার ব্যবহারের মাত্রার উপর, তার কোনো মাত্রার উপর কিংবা ধরনের উপর কিংবা কতবার ব্যবহার করবে বা ব্যবহার করবে না, এটার উপর তার কোনো আর নিয়ন্ত্রণ না থাকে, যদিও সে জানে যে এটা তার শরীরের, মনের এবং সামাজিকভাবে, আর্থিকভাবে তাকে অনেক ক্ষতিগ্রস্ত করছে, তাহলে এখানে যেটা দেখা যায় যে আসলে এটা মাদকাসক্তি, তখন মাদকাসক্ত একজন ব্যক্তিকে তখনই বলা যাবে যখন দেখা যাবে তার মধ্যে নির্দিষ্ট যে মাদকটি নিচ্ছেন সেটা তার ব্রেন ফাংশন এবং তার বিহেভিয়ারে এক ধরনের এফেক্ট করবে এবং সেটার ফলে তার মধ্যে এক ধরনের টলারেন্স ডেভেলপ করবে। মানে যে পরিমাণ সে নিত আগে, তা এখন দেখা যাচ্ছে একই পরিমাণ অনুভূতি বা ভালো লাগা ফিল করতে গেলে বা অনেকে কষ্ট থেকে রিলিফ পেতে নিতে চাচ্ছেন এবং ভালো লাগতে পারে আরও এটা নিলে, এরকম মনে করে নিতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এটা নিলে দেখা যাচ্ছে যে যতটুকু পরিমাণ আগে সে নিয়ে ভালো ফিল করত, সেই পরিমাণটা আরও বাড়ছে। ওই পরিমাণ ভালো লাগা ফিল করতে গেলে তাকে আরও বেশি নিতে হচ্ছে। তো এরকম করে দিন দিন তার সময় বেড়ে যাচ্ছে। মাদক আগে হয়তো সপ্তাহে একদিন নিলে হতো, এরপর সপ্তাহে 2-3 দিন নিচ্ছে, তারপর প্রতিদিন নিচ্ছে, তারপর এক টাইমে না 3 টাইমে নিচ্ছে, সবসময় নিচ্ছে। তাহলে এই যে তার টলারেন্স দিন দিন বাড়ছে একই পরিমাণের অনুভূতিটা পাওয়ার জন্য। তারপর হচ্ছে ডিপেন্ডেন্সি, এটা ছাড়া সে আর সুস্থই থাকতে পারছে না, অন্য কোনো কিছু করতে পারছে না, কোনো কিছুতে যে লেখাপড়া করে সে মনোযোগ দিতে পারছে না, যে কাজ করে সে সঠিকভাবে কাজটা গুছিয়ে করতে পারছে না, রিলেশনশিপে প্রবলেম হচ্ছে। তার মানে কি, তার এইটা নিলে তখন সে মোটামুটি কিছু কিছু জিনিস ঠিক করে রাখতে পারছে। তো এটা হচ্ছে যে ডিপেন্ডেন্সি। এরপরে হচ্ছে যখন একেবারেই কন্ট্রোল হারালো, যে তাকে নিতেই হবে, লস অফ কন্ট্রোল, তাহলে টলারেন্স থাকবে, ডিপেন্ডেন্সি থাকবে, লস অফ কন্ট্রোল থাকবে, যে ইউজ তাকে করতেই হবে। এরপর যখন সে কোনো কারণে মনে করছে যে সবাই বলছে ছেড়ে দাও বা নিজে মনে করছে ছেড়ে দেওয়া প্রয়োজন, যখন ছাড়ছে তখন প্রচণ্ড তার সাইকোলজিক্যাল, ফিজিক্যাল বিভিন্ন উইথড্রল হচ্ছে। সে অনেক রাগারাগি করছে, ভাঙচুর করছে, শরীর অনেকের কাঁপছে, তা অনেক স্কিনের র্যাশ দেখা দিচ্ছে, মানে বিভিন্ন ধরনের উইথড্রল সিমটম দেখা দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে 4টা জিনিস এখানে, কয়েকটা জিনিস থাকবে। একটা হলো প্রচণ্ড খাওয়ার ইচ্ছা, তারপরে হচ্ছে টলারেন্স ডেভেলপ করবে, তারপর ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে, তারপর হচ্ছে লস অফ কন্ট্রোল এবং উইথড্রল।
এই কয়েকটা বিষয় যখন এক মাদক গ্রহণের সাথে জড়িত হয়ে যাবে তখন আমরা বলবো তিনি আসক্তিতে চলে গেছেন একেবারে চমৎকারভাবে ডেফিনিশনটা আপনি বলেছেন একেবারে মানে যেটাকে আমরা বইয়ের সংজ্ঞা বলি সেটাকে খুব সুন্দরভাবে ইলাবোরেটলি বলেছেন। তো এই যে আসক্তি হচ্ছে, এই আসক্তিতে আসলে জড়িয়ে যাবার সম্ভাবনা কাদের সবচেয়ে বেশি? সাধারণত দেখা যায় যে আসলে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যারা বাচ্চারা আছে আমরা জানি যে ওই সময় প্রত্যেকটা ছেলে মেয়ের শারীরিক কিছু পরিবর্তন হয়, সাথে সাথে মানসিক পরিবর্তনও হয়। তখন দেখা যায় যে মানসিক পরিবর্তনের মধ্যে তাদের কৌতূহল, নতুন কিছু পরীক্ষা করে দেখার ইচ্ছা, নতুন কিছু উদ্ভাবন করার ইচ্ছা, পিয়ার প্রেশার, এগুলো চল একটা জিনিস ইয়ে করি, এভাবে যেমন হয় মানে শুধুমাত্র আগ্রহের কারণে প্রথমে মাদকটি নিলেন, কিন্তু কারো কারো আবার দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু এই সময়টায় মাদক গ্রহণ করেন এক দুবার, কিন্তু সবাই আসক্ত হচ্ছে না। কিন্তু কে হচ্ছে? এখানে জেনেটিক্স কিছু কারণ থাকতে পারে, যে অনেক সময় দেখা যাচ্ছে বিশেষ করে অ্যালকোহলের ক্ষেত্রে এটা বেশি দেখা গেছে, অন্যান্য ড্রাগসের চেয়ে দেখা যাচ্ছে যে অ্যালকোহল যে বাবা মা যদি নিয়ে থাকেন কিংবা সিবলিংস কারা নিয়ে থাকেন কিংবা দাদা বা এরকম জেনেটিক্সের একটা প্রভাব আছে। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে সাধারণত দেখা যায় যে আমাদের জানি যে আমাদের অ্যাটাচমেন্ট, পরিবারের সাথে অ্যাটাচমেন্ট, মা বাবার সাথে অ্যাটাচমেন্ট, ভাই বোনের সাথে অ্যাটাচমেন্ট, এই জায়গাটায় যদি ঘাটতি থাকে সেই ক্ষেত্রেও সেই সব বাচ্চাগুলো যারা বাবার সাথে অ্যাটাচ না, মায়ের সাথে অ্যাটাচ না, ভাই বোনের সাথে অ্যাটাচ না, তাদের নিজস্ব কোনো রিজেকশন পেয়েছে, তারা মনে করে যে বাবা মার কাছ থেকে তারা সেরকম কেয়ার লাভ পায়নি কিংবা অতিরিক্ত প্রোটেকশন। কিছু কিছু প্যারেন্টিং স্টাইল আছে যে খুব অথরিটেরিয়ান, যে বাবা মা যেটা বলবে সেটাই হলো শেষ কথা। সেখানেও কিন্তু আমরা বলি না যে রশি বেশি টাইট দিলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অথরিটেরিয়ান প্যারেন্টিং ক্ষেত্রে এটা হতে পারে। আর বাবা মার সাথে সম্পর্কের ঘাটতি বা বোঝাপড়ার অভাব, ভাই বোনের সাথে সখ্যতার অভাব, এইসব বাচ্চাগুলো, কিংবা ফ্যামিলিতে অনেক ডিসহারমনি, বাবা মার মধ্যে ডিভোর্স, বাবা মার মধ্যে মনোমালিন্য, যার জন্য তারা নিজেরাই বাচ্চাদেরকে কেয়ার করতে পারছেন না, মনিটর করতে পারছেন না, গাইডেন্স দিতে পারছেন না, সেটার জন্য আর নিজে বাচ্চা অনেক মানে ইনসিকিউর ফিল করছে কিংবা অনেক ইনফেরিয়র ফিল করছে, হতাশ ফিল করছে, তার পরিবেশ তার আশেপাশের কোনো কিছু তাকে ভালো ফিল করাচ্ছে না, তারাও কিন্তু মাদকাসক্তে সহজে জড়িয়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে মেন্টাল হেলথ কন্ডিশন। কারো যদি ডিপ্রেশন থাকে, দেখা গেছে ডিপ্রেশনের সাথে কিন্তু মাদকাসক্তির অনেক সম্পর্ক রয়েছে। তো অনেক ডিপ্রেশনে ভোগা মানুষ কিন্তু মাদকাসক্তিতে চলে যেতে পারে। যারা পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভোগে, তারা অনেক সময় তার স্ট্রেসটাকে রিলিফ করার জন্য, যারা জেনারেলাইজ এংজাইটিতে ভুগে তারাও অনেক সময় রিলিফ পাওয়ার জন্য, কখনো কখনো পাওয়ার জন্য ইন্টেনশনালি করে, সেটার চেয়েও কখনো পিয়ার প্রেশারে হোক, অ্যাভেলেবিলিটির কারণে হোক, সে নিয়ে ফেলেছিল কিন্তু সেটা তাকে ভালো বোধ করিয়েছে। আমরা তো জানি যে হ্যাঁ ভালো বোধ করিয়েছে, সেটা তার অ্যাসোসিয়েশন মানে একদম মনে থাকে যে এটা নিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল। তো এরকম করেও কিন্তু অনেকে নিয়ে ফেলেন। তাহলে এখন দেখা যাচ্ছে হ্যাঁ, তো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের মেন্টাল হেলথ কন্ডিশন শুধু আমি যেটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের কথা বলছি, যেমন বায়োপোলার ডিসঅর্ডারেও কিন্তু মাদকাসক্তির হারটা বেশি। তো বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, তারপর ডিপ্রেশন বলেছি, পিটিএসডি, এংজাইটি ডিসঅর্ডারগুলোর মধ্যেও থাকে। আরেকটা যেটা শুধু ডিসঅর্ডার হয়নি কিন্তু মেন্টাল হেলথটা ভালো না, যেমন ধরা যাক আমরা সব আমার সকাল থেকে শরীরটা খুব মানে শরীরটা খুব খারাপ লাগছে, এর মানে আমার জ্বর এসেছে হয়তো, কিন্তু এর মানে আমি রোগী তা তো না, মানে আমার সুস্থতার অভাব। মনের ব্যাপারটাও সেরকম, যে আমি কোনো ডায়াগনোসিসে পড়ছি না, আমার কোনো ডিসঅর্ডার না, কিন্তু আমার কিছু মানসিক সুস্থতার অভাব আছে। যেমন আমার কনফিডেন্স অনেক লো, আমার সোশ্যাল এংজাইটি আছে, সামাজিক পরিবেশে মিশতে গিয়ে আমার খুব নার্ভাস লাগে, কিন্তু কোনো এক সময় আমি একটা মাদক নিয়ে দেখেছি আমি খুব ফ্রিলি মিশতে পারি,
এরকম আমার অনেক ক্লায়েন্ট দেখেছি যে এটা নিলে আমি খুব ফ্রিলি সবার সাথে কথা বলতে পারি, খুব কনফিডেন্ট লাগে আমাকে, তখন তাদেরও কিন্তু মাদকাসক্ত হওয়ার চান্সটা বেড়ে যায়। তাহলে যে কনফিডেন্সের অভাব, কারো কারো লো সেলফ এস্টিম, কিন্তু এটা নিয়ে তার সেলফ এস্টিম মনে করছে ভালো লাগছে, কেউ খুব লোনলি কিন্তু হঠাৎ করে একটা গ্রুপ পেয়েছে যে ওদেরকে সে না বলতে পারছে না, কারণ ওদের সাথে থেকে লাইফে কিছুটা সময় ভালো কাটায়, কিন্তু ওরা কিন্তু আবার ড্রাগ করে, কিন্তু এখানে না করলে ও চিন্তা করে যে আমি বন্ধু হারাবো। তো এরকম অ্যাসার্টিভনেসের অভাবেও মানে না বলতে পারছি না বন্ধুকে, পিয়ার প্রেশারও কিন্তু অনেকে নিয়ে ফেলে। তাহলে তার মানে কি, তার মধ্যে কিন্তু কনফিডেন্সের অভাব আছে, সেলফ এস্টিমের অভাব আছে, মানে তার নিজস্ব কিছু স্কিলের অভাব আছে, কিংবা সাইকোলজিক্যাল কিছু মানে যেগুলো হলে সে আরো কনফিডেন্ট ফিল করতো, আরো সুস্থ ফিল করতো, কিংবা অসুস্থতাকে প্রিভেন্ট করতে পারতো, সেই জায়গার কিছু অভাবের কারণেও কিন্তু মানে ব্যক্তিগত সাইকোলজিক্যাল কিছু কারণেও হতে পারে। অনেক ধন্যবাদ। একটা বিরতি সময় হয়ে এলো, এসে আবার এই বিষয়ে কথা হচ্ছে। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এলাম প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শহীদের সাথে মাদকাসক্তির সুচিকিৎসার প্রয়োজনীয়তা এই বিষয়ের উপর। তো ডক্টর সেলিনা, আমরা শুনছিলাম যে কারা কারা খুব ভালনারেবল এই মাদকাসক্তির মানে আসক্তিতে জড়িয়ে যাবার জন্য। তা একটা জায়গায় আপনি যেমন বলছিলেন যে কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছে, যেমন পরিবারে হয়তো অনেক রকম ডিসহারমনি থাকতে পারে, অ্যাটাচমেন্টের অভাব থাকতে পারে। এই চিত্রটা আসলে আগের সাথে এখনের কি কোনো পরিবর্তন আছে আসলে? যেমন সম্পর্কের জায়গাটা আমি অ্যাকচুয়ালি পয়েন্ট করতে যাচ্ছি ওই জায়গাটাতে, যে বাবা মায়ের সাথে সম্পর্কের কথা আমরা বলছি। আজ থেকে 30 বছর আগে যেমন আমরা এরকমটাও দেখেছি যে বাচ্চাদের সাথে বাবা মায়েদের অত ফ্রেন্ডলি সম্পর্ক হতো না, কিংবা তারও আগেরও কথা যদি বলি, বাবা মায়েরা অনেক বেশি সাংসারিক কাজের সাথেই বরং ব্যস্ত থাকতো, আত্মীয় স্বজনের সঙ্গে ব্যস্ত থাকতো, বাচ্চাদের পড়াশোনাটা ঠিক করে হচ্ছে কিনা সেখানেই হয়তো শুধু মনোযোগ, কিন্তু মানসিকভাবে তারা কেমন আছে সেই জায়গাগুলোর সঙ্গে বাবা মায়ের অত সম্পৃক্ততাও ছিল না। তো সেই জায়গাটাতে তখনকার চিত্র এখনকার চিত্রের মাঝে ফারাকটা অ্যাকচুয়ালি কেমনভাবে দেখেন? আসলে প্রত্যেকটা জিনিস নির্ভর করে আমি কোনটাকে নর্ম মনে করি আর কোনটাকে নর্মের বাইরে মনে করি। মানে আমার চিন্তা যেরকম হবে, আমরা যেটা বলি যে আমাদের চিন্তা যেরকম হয় আমাদের আবেগও সেরকম হয়, আমাদের আবেগ অনুযায়ী বিহেভিয়ারটাও সেরকম হয়। যেমন ধরা যাক আমি একটা চিন্তা করি যে কেউ আমার সাথে চিৎকার করে কথা বলছে, তো আমি ভাবলাম যে উনি আমাকে অপমান করছে, ওর প্রতি আমি কি চিন্তা করলাম, নেগেটিভ চিন্তা করলাম। তো নেগেটিভ চিন্তা করার সাথে সাথে আমার আবেগও নেগেটিভ হবে, আমার রাগ লাগবে, রাগ লাগলে আমি কি করব, আমিও ওর সাথে চিৎকার করে কথা বলবো কিংবা ওর সাথে কথাই বলবো না। দুটোই নেগেটিভ বিহেভিয়ার, হয় উইথড্র করব না হয় এক্সাজারেট করব, মানে নর্মাল আর থাকতে পারবো না। হয় কথা বলবো না ওর সাথে আর কখনো, যে আমার সবার সামনে, আমার সিনিয়র জুনিয়র সমবয়সী সবার সামনে আমার সাথে চিৎকার করে উঠলো কেন, তার মানে আমি ওর সাথে কথা বলবো, কারণ প্রথমে আমার মনে হয়েছে ওর ব্যাপারে নেগেটিভ মনে হয়েছে যে আমাকে অপমান করেছে। তাহলে আমাদের থট যদি নেগেটিভ হয় আমাদের ফিলিংও নেগেটিভ হবে, আমাদের ফিজিক্যাল রিয়াকশনও নেগেটিভ হবে, আমি অস্বস্তি ফিল করব, আমার অ্যাকশন বা বিহেভিয়ারটাও নেগেটিভ হবে। ঠিক সেরকমভাবে আমি যদি এই ঘটনা কিন্তু একই, যে সে আমার সাথে সবার সামনে চিৎকার করে উঠলো, চিৎকার করে কথা বললো, কিন্তু আমার মাথায় আসলো না যে সে আমাকে অপমান করেছে। আমার মনে হয়েছে যে কি ব্যাপার, ওনার কি কোনো সমস্যা হয়েছে, উনি কি অসুস্থ, বাসায় কোনো সমস্যা, হঠাৎ করে ওইরকম চিৎকার করলো কেন। এইটা ওর প্রতি কি আমি কিন্তু ভাবি না ও আমাকে অপমান করেছে, ভেবেছি যে হয়তো ওর কোনো সমস্যা হয়েছে। তাহলে এটা এরকমভাবে চিন্তা করতে পারলে এটা ওর প্রতি পজিটিভ চিন্তা, মানে আমি নেগেটিভ ভাবতে পারছি না যে ও আমাকে অপমান করেছে। এটা যদি ভাবি ওর কোনো অসুবিধা হয়েছে, তাহলে কি আমার রাগ হবে, কি হবে, সহানুভূতি হবে। সহানুভূতি একটা পজিটিভ আবেগ, পজিটিভ আবেগে ফিজিক্যাল রিয়াকশন কি খুব নেগেটিভ হবে, নর্মাল থাকবো, আমি শান্ত থাকবো। অ্যাকশন কি হবে, আমি বলবো কি হয়েছে তোমার, বসো, পানি খাও, মাথা ঠান্ডা করো,
তাহলে কোথায় আমি পানি সাচ্ছি আর কোথায় আমি নিজেই রেগে যাচ্ছি, নিজেই ওর কথা বলছি না। তাহলে ঘটনা কিন্তু একই, সবার সামনে আমার সাথে চিৎকার করেছে। আমি কিভাবে নিব বিষয়টা, এটা ইম্পর্টেন্ট। আমাদের আজকালকার বাচ্চারা যেটা হয়েছে, জেনারেশন তো একটা গ্যাপ আছে। তখন মা বাবা আমাদেরকে খাওয়া দিবে, পড়া দিবে, আমাদের দায়িত্ব এইটুকুই, আমাদের পড়াশোনায় খরচ দিবে। এর বেশি কিন্তু বাবা মা বাচ্চারা বুঝতো না যে এটা করতে হবে, সময় দিতে হবে, গল্প করতে প্রত্যাশাটাও ছিল না, প্রত্যাশা ছিল না। তার মানে সে মনে করতো এটাই নর্ম, এটাই ঠিক আছে, সব বাবা এটাই করে। মারের ব্যাপারও তাই, বাবা মা বকা তো দিবেই, আমি অন্যায় করলে বাবা মা মারবে। কিন্তু এখন কি, অন্যায় করলে মারতে পারবে না, এটা নির্যাতন। আগে ছিল এটা নর্ম, আর এটা নির্যাতন। যখন সে নির্যাতন, মারাটাকে নির্যাতন মনে করবে, যখন সে সময় না দেওয়াটাকে নেগলেক্ট মনে করবে, সেটা কখন মনে হচ্ছে? এই যে আমাদের ইন্টারনেটের যুগে আমরা কিন্তু এগুলো সম্পর্কে বড়রা যেমন জানি, বাচ্চারাও কিন্তু জানি যে বাচ্চাদের সময় দিতে হয়, বাচ্চাদের নিয়ে গল্প করতে হয়, বাচ্চাদের ইমোশনকে গুরুত্ব দিতে হয়। বাচ্চারা এগুলো নিয়ে সচেতন, আগে এই সচেতনতাটা ছিল না, যার ফলে যেটা ঘটেছে সেটাকেই পজিটিভলি নিয়েছে, যার জন্য ওদের ফিলিংও নর্মাল ছিল, ফিজিক্যাল রিয়াকশন নর্মাল, অ্যাকশনগুলো বাবা মার সাথে নর্মাল, ওদের কাজ ওরা করেছে। কিন্তু এখন এগুলো না করাকে ওরা নেগলেক্ট মনে করছে, যে আমার বাবা মা আমার সাথে এটা করছে না মানে তিনি আমাকে অবহেলা করছেন। যে অবহেলিত মনে করেন, তাহলে তার ফিলিংটা কি হচ্ছে? তার ভেতরে হতাশা ডেভেলপ করছে, রাগ বিরক্তি ডেভেলপ করছে। তখন তার মনটাও ভালো শরীরটাও ততটা উৎফুল্ল থাকছে না, অ্যাকশনগুলো বা কমপ্লেন, তুমি কি করেছো। এখানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা এদের এখনকার জেনারেশনের যে অনুভূতিগুলোর কথা বলছেন, সেই অনুভূতিগুলোও কিন্তু এমন না যে ভুল, এগুলো কিন্তু ভ্যালিড অনুভূতি। এটাই বলছি যে তখন সচেতনতা ছিল না, এখন মানুষ সচেতন হয়েছে। তো সচেতনতা না থাকার কারণে, যেমন আমরা এটাও শুনেছি যে প্রত্যন্ত অঞ্চলে কোনো কোনো মহিলা বলেছেন যে হাজবেন্ড মেরেছে, তো যেই জায়গায় মেরেছে সেই জায়গায় বেহেশতে চলে যাবে। তো যেই মহিলা মনে করেন যে তাকে যে মেরেছে সেই জায়গায় ওই বিশ্বাসটা তার ছিল, কতটা মানে অজ্ঞ ছিলেন তিনি, কিন্তু এই বিশ্বাস কিন্তু তাকে ভালো রেখেছে, সংসার করতে, সংসার ভাঙতে দেয়নি, বাচ্চাদেরও ক্ষতি হতে দেয়নি কোনো কোনো ক্ষেত্রে। এটা ছিল নর্ম তখন, কারণ সে ভেবেছে এটা কোনো ব্যাপার না মনে করেই তিনি কিন্তু কাজ করতে পেরেছেন, তার সাথে সংসারটা সঠিকভাবেই দেখা গেছে তার ভুলভাল ক্ষমা করে দিয়ে চলতে পেরেছেন। কথাটা হচ্ছে উনি কিভাবে নিলেন, আমাদের জেনারেশন এখন কিভাবে নিচ্ছে বিভিন্ন ঘটনাগুলোকে। তো আপনি যেটা বলতে চাচ্ছেন, আগে তো এরকমই ছিল, বরঞ্চ এর চেয়ে বেশি নেগলেক্ট করেছে, তাহলে এখন কেন এরকম এত বেশি ওরা রিয়্যাক্ট করছে? আগে সচেতন ছিল না, এখন সচেতন হয়েছে, ওরা এই বিষয়গুলোকে অনেক বেশি বোঝে, অনেক বেশি রিড করে এবং ওইভাবে ফিল করে, যার জন্য এই চেঞ্জটা। এবং অ্যাকচুয়ালি এই যে জেনারেশন গ্যাপের কথা বলেছেন, সেটাও অস্বীকার করার আমাদের সুযোগ নেই। প্যারেন্টিং করতে হলে আমি যাদেরকে প্যারেন্টিং করতে চাচ্ছি তাদেরকে বুঝে তাদের প্রয়োজন অনুযায়ী প্যারেন্টিংটাই আমাদের দিতে হবে। সেই জায়গাটাতে প্যারেন্টদেরও নিজেদেরকেও বুঝতে হবে। যেটা বুঝতে হবে যে হ্যাঁ, আমরা অনেক বাবা মা বলে মায়ের উপর ওষুধ নাই, আমরাও তো মার খেয়ে খেয়ে বড় হয়েছি, তাই না? কিন্তু ওইটা এখন আর চলবে না। এখন বুঝতে হবে যে আমাদের যুগ আর এখনকার যুগ এক না। ওই যে আমরা যেটাকে মারটাকে নর্ম ভাবতাম, বাচ্চাটা এখানে এটাকে নির্যাতন ভাবে। তাহলে আমার বাচ্চা কি, তারপরে আবার শুধু জেনারেশন হিসেবে সবাইকে এক ইয়েতে ফেলে দিলেও হবে না, আমার বাচ্চাটা আবার ডিফারেন্ট হতে পারে, আবার আমার বাচ্চা বাচ্চার মধ্যে দুজনও আবার ডিফারেন্ট হতে পারে। সুতরাং আমার বাচ্চাকে আমার বাচ্চার মতো করেই বুঝতে হবে যে ও আসলে কোনটাকে কি বুঝে, কি মিন। যখন সে একটা, অনেক সময় আমরা বলি ও তর্ক করছে, ও তর্ক করছে, ও বেয়াদবি করছে, বিষয়টাকে এভাবে না দেখে ওর এই আচরণটার পিছনে ওর থট প্রসেসটা কি, ও কি মিন করাচ্ছে, বা ও হয়তো ভুলই বুঝতেছে আমাকে, সেটা আমাকে একটা ইন্ডিকেশন হিসেবে যদি আমি নেই যে ও আচ্ছা, ও তো আমার এই আচরণটাকে এইভাবে দেখছে, ভুলভাবে দেখছে, তাহলে আমার এটাকে সলভ করা দরকার, ওর সাথে বসা দরকার। তা না করে আমরা কিন্তু লেভেল করে দিচ্ছি যে কেন বেয়াদবি করছো,
এটা তো তুমি করতে পারো না, হ্যাঁ আমরা একদম ইয়ে করে দিচ্ছি, কিন্তু সেটা কিন্তু ও নিচ্ছে না, রিসিভ করছে না। আমি যে মেসেজটা ওকে দিচ্ছি ও রিসিভ করছে না, এখানেই কিন্তু কমিউনিকেশনের গ্যাপটা হচ্ছে। তো সেই জায়গাগুলো বাচ্চাগুলোর সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে, কিভাবে ওর এক একটা আচরণকে এক একটা সাইন হিসেবে আমি বুঝবো এবং সেটা নিয়ে ডিল করব, সেটা যদি আমরা একটু করতে পারি তাহলে আমার মনে হয় অনেক বাচ্চাকে আমরা এই পথ থেকে ফেরাতে পারি। মানে এক্স্যাক্টলি। আরেকটা জিনিসও যেমন আপনি যেমন বললেন যে আমারও নিজের দুটো বাচ্চার মধ্যে পার্থক্য থাকতে পারে, ওখানটাতে আমি একটা বিষয় বেশ কিউরিয়াস। আরেকটা বিরতির আসলে সময় হয়ে এসছে, প্রশ্নটা আমি বিরতির পরে করছি। দর্শক, আরেকটা বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম প্রমিসেস জানতে চাই ছোট্ট বিরতির পর। আজ কথা হচ্ছে মাদকাসক্তির সুচিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শহীদের সাথে। ডক্টর সেলিনা, যে কিউরিওসিটিটা আমার মনে এসেছিল সেটি হচ্ছে যে একই পরিবারে হয়তো একই রকম একটা পরিবেশ আছে, সেই পরিবেশের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু সেখানে হয়তো দুটো বা তিনটে বাচ্চা আছে, তাদের কোনো একজন মাদকাসক্ত হলো, বাকিরা হলো না। এটাকে আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, এখানে আসলে আমরা যেটা বলেছি ব্যক্তিতে ব্যক্তিতেও পার্থক্য আছে। যদিও এখানে আমরা দেখছি পারিবারিক আবহাওয়া একই রকম শিক্ষা, একই রকম জেনেটিক্স, তাহলে এর হলো না। জেনেটিক্সের ব্যাপারেও কিন্তু বিষয় আছে যে দুটো বাচ্চার মধ্যে দুজনেরই অনেক সময় কিন্তু ডায়াবেটিস হয় না, দুজনেরই কিন্তু নিউরোলজিক্যাল, একটা বাচ্চা অটিজমের বা সিজোফ্রেনিয়া আক্রান্ত হয়, আরেকটা বাচ্চা কিন্তু হয় না। সেটা কিছু কিছু জিন আছে যে উচ্চ থাকে, প্রচ্ছন্ন থাকে, কিছু কিছু জিন ওই বাচ্চাটার ক্ষেত্রেই এফেক্ট করেছে। এই ব্যাপারগুলো কিন্তু যে জেনেটিক্সেও আছে, যে সবটাই তাকে ভালনারেবল করে না, সবাইকে করে না, এটা একটা বিষয়। আর এটা হচ্ছে বাচ্চার টেম্পারামেন্ট, তারপরে বাচ্চার নিজস্ব থট প্রসেস। সে তো একটা আলাদা ইন্ডিভিজুয়াল, যেটা পার্সোনালিটির সংজ্ঞায় যেটা বলা হয় যে মানুষের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা সবার সাথে মিলবে, আবার পার্সোনালিটির মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে মানুষের মধ্যে, কারোর সাথে মিলবে, কিছু মানুষের সাথে মিলবে, কিছু মানুষের সাথে মিলবে না। আর কিছু বৈশিষ্ট্য আছে শুধু তারই আছে ওটা, আর একজনের সাথেও মিলবে না। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এই ইন্ডিভিজুয়ালিজম যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ইন্ডিভিজুয়াল। ফিঙ্গারপ্রিন্ট যেমন কারো কখনোই দুজনের একরকম হয় না, ঠিক প্রতিটা মানুষের কোনো কোনো জায়গায় কোনো কোনো ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে একদমই আলাদা। সেই জন্য একই ব্যাকগ্রাউন্ড, একই জেনেটিক্স, একই শিক্ষা, একই বাবা মা থাকা সত্ত্বেও দুজনের আলাদা হতে পারে। এবার অনেকের টেম্পারামেন্টও আলাদা হয়, যে কেউ হয়তো একটু জন্ম থেকে একটু ক্র্যাঙ্কি হয়ে জন্মেছে, যে সারা রাত কাঁদছে, বাবা মাকে জাগিয়ে রাখছে। ওই একই ঘরে আরেকটা বাচ্চা দেখা যাচ্ছে যে সুন্দর করে ঘুমাচ্ছে, বাবা মা বললো যে ওকে নিয়ে আমার কোনো টেনশনই করতে হয় নাই। তো কিছু বায়োলজিক্যাল ব্যাপারও আছে যে যেখানে যে অ্যারাউজাল লেভেলটা একটু বেশি থাকে, কারো কম থাকে। কেউ ব্যক্তিদের ক্ষেত্রে কেউ ইন্ট্রোভার্ট হয়, কেউ এক্সট্রোভার্ট হয়, হ্যাঁ, কেউ ওই থিঙ্কিং প্রসেসগুলো একটু নেগেটিভলি দেখে, কেউ সব কিছুই পজিটিভলি দেখে। ওই বললাম যে ব্যক্তিতে পার্থক্য, মনোভাবে পার্থক্য, ওগুলোর টেম্পারামেন্টে পার্থক্য, এগুলোর কারণে। আবার জেনেটিক্সও এর বেলায় হয়েছে, এর বেলায় হয়নি। এই ব্যাপারে যেমন আমরা দেখি দুজনই লম্বা, দুইটা বাচ্চা, বাবা মা দুজনই লম্বা, হঠাৎ করে একটা বাচ্চা শর্ট হয়, কিন্তু দেখা গেল যে এই বাবা মা থেকে সেটা পায়নি, হয়তো দাদা বা দাদি বা কোনো একটা জায়গা থেকে এসেছে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। এবং ওইটাও যেটা বললেন ওটাও খুব ইম্পর্টেন্ট, যে কারোরই হয়তো ছিল না কিন্তু এর আছে। অনেক বাবা মাকেই বলতে শুনি এরকম ভাবে যে আমাদের বংশে তো কারো এরকম ছিল না, কোথাও তো এরকম রেকর্ড নাই, কেউ কখনো কোনো সাবস্টেন্স ইউজই করেনি, আমার বাচ্চাটা কিভাবে এর সাথে মানে চলে আসলো। সেক্ষেত্রে হয়তো জেনেটিক্স নাই, কিন্তু ওই যে আরো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, বা পিয়ার প্রেসার আছে, বা ওই যে বললাম তার নিজের না বলতে না পারা, কিংবা সোশ্যাল এংজাইটি, বা তার ডিপ্রেশন, তার কোনো অন্যরকম কোনো বাবা মার মধ্যে সম্পর্কের ঘাটতি, কিংবা
ফ্যামিলিতে ডিসহারমনি, কোনটা মানে এক একজনের সবগুলোই থাকতে হবে তা না, কোনো কোনো টিপিক্যাল কেস দেখেছি সবই আছে, আবার কোনো কোনো কেসে ছোট্ট একটা কারণ সেটাই অনেক বেশি ট্রিগার করেছে প্রবলেমটা হওয়ার জন্য। তো আরেকটা জিনিসও যেমন খুব এক্সপিরিয়েন্সে দেখি এখনো পর্যন্ত, যেটা নিয়ে আসলে আমরা অনেক কথা বলছি, আরও বলবো, এই যে মনে হতে থাকে একটা প্রশ্ন সবার মনে আছে যে ছেড়ে দিলেই তো হয়, ছাড়তে পারছে না কেন, এই বদঅভ্যাসটার সঙ্গে থাকার দরকার কি? এটা আমরা বলি যে এটা একটা বায়োসাইকোসোশ্যাল ডিপেন্ডেন্সি ডেভেলপ করে। বায়োলজিক্যালি যেটা বলেছি তার ব্রেন কেমিক্যালে একটা চেঞ্জ আসে, তারপর সাইকোলজিক্যালি তার এটার প্রতি ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, এটার প্রতি অনেক বেশি যেটা হয় না তার থট প্রসেসগুলোর মধ্যে পরিবর্তন চলে আসে, মেমোরি, কনসেন্ট্রেশন এগুলোর মধ্যে পরিবর্তন চলে আসে, তার মুডে একটা প্রভাব পড়ে, হ্যাঁ, তার চিন্তা প্রক্রিয়ার মধ্যে একদম প্রভাব পড়ে, তার প্রবলেম সলভিং, তার জাজমেন্ট এগুলোর মধ্যে প্রভাব পড়ে, তাহলে এগুলোতেও এফেক্টেড হচ্ছে। আবার সোশ্যালিও কিন্তু সে একটা গ্রুপ যখন সে আমরা জানি যে মাদকাসক্তির সাথে স্টিগমা আছে, যে মাদকাসক্ত হচ্ছে তাকে কিন্তু সমাজ ভালো চোখে দেখে না, যার ফলে যখন সে কখনো একটা লেভেল হয়ে যায় যে সে মাদকাসক্ত, তখন কিন্তু আরেকটা গার্জিয়ানই বলবে ওর সাথে মিশবে না, কিন্তু ওই ছেলেটার সাথে মিশবে না, সে কিন্তু বন্ধু হারায়, তার নর্মাল বন্ধুগুলোকে হারায়। তো ঘুরে ফিরে সে এই বন্ধুগুলোর কাছে মিশতে পারছে না, অনেক সময় বন্ধুরা রিসিভ করলেও তার নিজস্ব ইনফেরিটির কারণে বা আগে এই বন্ধুদের সাথে যে আনন্দটা পায় সেই এখানে কথাবার্তা বলার ধরন বা এরা তো অনেক অন্যরকম আচরণ করে, সেটা এখানে ও তো এর মানে পশ আচরণগুলো ওর কাছে আর তখন আর ভালো লাগতে থাকে না। তো যার জন্য হয় কি যে ওর সোশ্যাল গ্রুপটা কিংবা পরিবারের মধ্যে ওকে যে সন্দেহের চোখে সবসময় দেখা হচ্ছে, বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে, এই জায়গাগুলো ফেরত পাওয়া, এগুলোর জন্য সামাজিকভাবে যেমন একটা প্রবলেম হয়ে যায়, মানসিকভাবে একটা প্রবলেম হয়ে যায়, আর বায়োলজিক্যালি তো হয়। তো কারণ বায়োলজিক্যালি তো ডিপেন্ডেন্সি, টলারেন্স এগুলো ডেভেলপ করে, উইথড্রল হয়, ডেফিনিশনে বললেন, হ্যাঁ উইথড্রল হয়, যার ফলে এই যখন সে ছাড়তে চায় তখন তো তার ওই উইথড্রল ইফেক্টটা শুরু হয়ে যায়। যদিও আমরা দেখি যে যদি রিহ্যাবে দেওয়া হয় তাহলে ডিটক্সিফিকেশন করলে বা বডি থেকে ড্রাগটা চলে যেতে কন্টিনিউয়াস যদি 1-2 মাস বা 3 মাস না নিয়ে থাকে সে, তাহলে কিন্তু বডি থেকে ড্রাগের প্রভাব চলে যায়। কিন্তু সাইকোলজিক্যালি এটার সাথে যে তার একটা অ্যাসোসিয়েশন হয়ে গেছে যে ভালো মুড মানেই ড্রাগ, আবহাওয়াটা একটু অন্যরকম লাগছে মানে এখন তো ড্রাগ, মানে খারাপ লাগছে মানে ড্রাগ, আনন্দ লাগছে মানে ড্রাগ, আর একটু আনন্দ বাড়াতে হবে মানে ড্রাগ, সব কিছুর সাথে তো ড্রাগটা অ্যাসোসিয়েটেড হয়ে গেছে। তখন হয় কি যে এটা থেকে বেরিয়ে যাওয়াটা তার জন্য কঠিন হয়ে যায়, প্রত্যেকটা সিচুয়েশনের সাথে ড্রাগ রিলেটেড হয়ে যায়। আর সোশ্যালি ওইখানে দেখা যায় যে আগের মতো সোশ্যাল গ্রুপটা সে পাচ্ছে না, ড্রাগ ছাড়া অন্যদেরকে সে পাচ্ছে না, সুন্দর ফ্যামিলি লাইফ সে পাচ্ছে না। ফ্যামিলির মধ্যেই অনেক সময় আমরা ফ্যামিলিকে নিয়ে যদি না বসি তাহলে যেটা হয় যে ফ্যামিলিরা অহেতুক কিছু সন্দেহ করে, একে তো ও উইথড্রল ইফেক্ট নিয়ে কষ্ট করছে, বায়োলজিক্যালি উইথড্রল হচ্ছে, সাইকোলজিক্যালি উইথড্রল হচ্ছে, সোশ্যালি সে কোথাও অতটা আগের মতো গ্রহণযোগ্যতা পাচ্ছে না। আবার পরিবারেও যদি হয়তো ঘুম হয়নি, তার চোখ লাল, তাকে বললো যে আবার মনে হয় নিচ্ছে, কিন্তু আসলে ও নেয়নি, ওর চেষ্টা করছে। তো দেখা যাচ্ছে যে এসব কারণেও কিন্তু তারা আসলে পেরে ওঠে না। মানে এই জন্য শুধুমাত্র মানে চেষ্টা, নিজের ইচ্ছায় সম্ভব না, কারণ কিছু কিছু যে বায়োলজিক্যালি ডিপেন্ডেন্সি যেহেতু ডেভেলপ করে যায়, সাইকোলজিক্যালি যেহেতু এফেক্টেড হয়ে যায়, সোশ্যালিও সে যেহেতু এফেক্টেড হয়ে যায়, তখন তিনটা দিকে যেমন এফেক্ট হয়, তিনটা দিকেই ট্রিটমেন্টটা দরকার। বায়োলজিক্যালি যেমন মেডিকেশনের দরকার হয়, সাইকোলজিক্যালি সাইকোথেরাপি, কাউন্সিলিং, দীর্ঘমেয়াদী সাইকোথেরাপি, ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি, গ্রুপ সাইকোথেরাপি, ফ্যামিলি কাউন্সিলিং, এগুলো খুবই দরকার হয়। আর সোশ্যালিও যাতে একটা সেলফ হেল্প গ্রুপ করতে পারে কিংবা সোসাইটিতে ফেরত যেতে পারে, কাজে ফেরত যেতে পারে, তাকে একটা পরিবেশ তৈরি করে দেওয়া, এগুলোরও দরকার হয়। তো ওই তিনটা দিকে যখন এফেক্টেড হলো, তিনটা দিকেই কিন্তু কাজ করতে হবে। শুধু বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করলে কিন্তু
আমরা বলতে পারবো না যে ট্রিটমেন্ট পূর্ণ হয়েছে। হবে আবার শুধু সাইকোলজিক্যাল করছি, সোশ্যাল দিকটা খেয়ালই করছি না। হ্যাঁ, আমরা রেগুলার দেখা যাচ্ছে মেডিকেশন দিচ্ছি, কাউন্সিলিং করাচ্ছি, কিন্তু ওকে আবার রিহ্যাবিলিটেট করছি না, মানে সমাজে আবার ওকে ইয়ে করে নিচ্ছি না, ওর কাজের জায়গা ইনক্লুড করে নিচ্ছি না, মেইন স্ট্রিমে নিয়ে আসছি না, তখন কিন্তু আবার ঝামেলা হবে। তো হলিস্টিক্যালি দেখতে হবে, তিনটা দিকে যেহেতু এফেক্ট হচ্ছে, তিনটা দিকে যদি চিকিৎসা করা হয় এবং এটা একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা, অবশ্যই এটা থেকে বেরিয়ে আসতে পারবে। বাংলাদেশে কি এই যে হোলিস্টিক ট্রিটমেন্টের কথা বলছেন, এই হোলিস্টিক ট্রিটমেন্ট বাংলাদেশে কোথায় কোথায় পাওয়া যেতে পারে? বাংলাদেশে আসলে এখন অনেক ভালো ভালো সেন্টার হয়েছে, যেটা আমি জানি যে আমরা যেটা নিয়ে কথা বলছি, প্রমিসেস, এটা একটা ভালো সেন্টার আমি দেখেছি, ওরা হলিস্টিক্যালি দেখে। আরও কিছু সেন্টার আছে, যেমন আমাদের মাদকাসক্তি নিয়ন্ত্রণ অধিদপ্তরের আন্ডারে যে সরকারি, ওটাও খারাপ না। যারা একটু লো ইনকামের মানুষ, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রাইভেট সেক্টরগুলোতে ট্রিটমেন্ট নেওয়াটা কঠিন হয়ে যায় শুধু মানে ফিনান্সিয়াল প্রবলেমের কারণে। সেক্ষেত্রে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র মানুষ যেতে পারে, মানে গভর্নমেন্টের যে সেন্টারটা সেখানেও এরকম ব্যবস্থা যেতে পারে। চমৎকার বলেছেন। আরেকটা বিরতির সময় হলো, এরপরে আমরা আসলে চিকিৎসার পদ্ধতিটা সম্পর্কে একটু ব্রিফলি জানবো আপনার কাছে। দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এলো, ফিরে আসছি অল্প সময়ের মাঝে। চলে এলাম আবারও ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শহীদের সাথে মাদকাসক্তির সুচিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে। খুব সুন্দরভাবে আসলে বুঝিয়ে বলেছেন যে আসক্তিটা কি, কাদের হয়, এবং চিকিৎসাটাও কি কি কারণে প্রয়োজন। একা যে এটা মানে নিজেই যে সুস্থ হয়ে যাওয়া যায় না, সেটা নিয়েও আমরা খুব বিস্তারিত আলাপ করলাম। তো এই যে আপনি তিন রকমের মানে তিনটি ক্ষেত্রে চিকিৎসাটা প্রদান করে একটা হোলিস্টিক ট্রিটমেন্টের কথা বললেন, এটা ঠিক এক্স্যাক্টলি কিভাবে এক্সিকিউট করা হয় সেটা যদি একটু বলেন। প্রথমে তো যেটা আমাদের বুঝতে হবে, আমরা মাদকাসক্তি নিয়ে অনেক স্টিগমা আছে, বিশেষ করে পরিবারগুলোতেও আছে, সমাজেও আছে, যে ইটস এ ওয়ান ওয়ে টিকেট, মানে এটা যে নিয়েছে সে আর এটা থেকে বেরোতে পারবে না। আমাদের এই স্টিগমাগুলো আগে দূর করা দরকার, আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করা দরকার। কারণ এই পরিবার, এই সমাজের মানুষগুলোই যখন একজন মাদকাসক্তকে পয়েন্ট করে বলে যে এ তো আর ভালো হবে না, সামনের বলুক বা পিছনে বলুক, ওর কান পর্যন্ত কিন্তু চলে যায়, তখন তার কনফিডেন্স লেভেল কমে যায়। আর মাদকাসক্তি ট্রিটমেন্টে কনফিডেন্স খুব জরুরি। এখানে আবার খুব ওভার কনফিডেন্টও হয়ে যাওয়া যাবে না। যেমন ধরা যাক, বেশ কিছুদিন ভালো আছি তো আমি তো পারি, আমি তো 1 মাস ধরে কিছুই নিলাম না, ধর একবার নেই, এরপরে আর থেকে আর নেব না। ওভার কনফিডেন্ট হলে কিন্তু রিল্যাপস হওয়ার চান্স আছে। আবার একেবারেই যদি কনফিডেন্স না থাকে যে আমি পারবো না, সবাই মানে শুধু শুধু কষ্ট করছি, আবার তো সেই নিতেই হবে, হ্যাঁ, তো সেও কিন্তু নিয়ে ফেলবে, সে কষ্ট করবে না। কিন্তু সে যদি মেসেজটা পায় যে সাফারার বা যে আসক্ত, যে বেরোতে চাচ্ছে, তাহলে কিন্তু সে যে হ্যাঁ এটা সম্ভব, এটা যদি আমি সঠিকভাবে ট্রিটমেন্ট প্রোটোকলটা ফলো করি তাহলে আমি এখান থেকে বেরোতে পারবো। এই ব্যাপারটা আগে ওর অ্যাওয়ারনেসের মধ্যে থাকতে হবে, খুবই সেলফ অ্যাওয়ার থাকতে হবে, কারণ এখানে কিন্তু রিল্যাপস খুবই একটা কমন একটা বিষয়। হ্যাঁ, তো রিল্যাপস প্রিভেনশনের জন্য প্রথমে যেটা করতে হবে যে আগে তো আমরা ট্রিটমেন্টের আওতায় আনবো। আর ট্রিটমেন্টটা যেহেতু বায়োলজিক্যালি খুবই উইথড্রল ইফেক্ট হয়, সাধারণত মাদকাসক্তি কিন্তু ঘরে বসে ট্রিটমেন্টটা হয় না। যে কোনো সেন্টারে যেখানে একটা নিয়ন্ত্রিত পরিবেশ থাকবে, যেখানে ট্রিটমেন্ট চলা অবস্থায় কোনোভাবেই মাদক গ্রহণের কোনো সম্ভাবনা থাকবে না, এটা স্ট্রিক্টলি মনিটর করতে হবে। এটা যদি বাসায় সম্ভব হতো বাসায় করা যেত, কিন্তু বাসায় কখনোই সম্ভব হয় না। যে কোনো উপায়ে উইথড্রল ইফেক্টটা এতই কষ্ট করছে, তখন কিন্তু যে কোনো উপায় সে সেটা খুঁজে বের করে ফেলে। ওই জন্য একটা নিয়ন্ত্রিত পরিবেশ আগে তাকে দিতে হবে, যেখানে টোটাল বডি থেকে ডিটক্সিফিকেশনের জন্য বা টোটাল অ্যাবস্টিনেন্সের জন্য তাকে একটা আবদ্ধ পরিবেশ, মানে একটা রিহ্যাবে পাঠানো প্রয়োজন। সেখানে প্রথম কাজ হচ্ছে তার উইথড্রল ম্যানেজমেন্ট। উইথড্রল ম্যানেজমেন্টে এখানে কিছু মানে সিমটোমেটিক ট্রিটমেন্ট চলতে পারে,
সাথে যদি কিছু সাইকোলজিক্যাল প্রবলেম বা সাইকিয়াট্রিক প্রবলেমও জড়িত থাকে সেটাও অ্যাড্রেস হবে মেডিকেশনের মাধ্যমে। তারপর যেটা হতে পারে যে তাকে অবশ্যই একটা লং টার্ম সাইকোথেরাপি নেওয়া প্রয়োজন, কাউন্সেলিং যেটা বলি, ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং, কারণ তার যে চিন্তনের ক্ষেত্রে পরিবর্তনগুলো এসেছে, মনোযোগের ক্ষেত্রে পরিবর্তন এসেছে, তার কিছু লার্নিংয়ে পরিবর্তন এসেছে, যেমন কিছু কিছু জায়গা তার বলেছি যে অ্যাসোসিয়েশন হয়ে যায় যে এই জায়গাটা মানেই হচ্ছে ড্রাগ, এটা দেখলেই তার ড্রাগের কথা মনে পড়ছে, কিংবা এই মানুষটা মানেই হচ্ছে, এই বন্ধুটা মানে ওর সাথে দেখা হলেই ড্রাগটা নেওয়া হয়ে যায়, তাহলে এই মানুষটার সাথেও অ্যাসোসিয়েশন হয়ে যাচ্ছে। তো আমরা যেটা বলি যে অ্যাসোসিয়েশনটা ডেভেলপ হয় সেটা কিন্তু আবার ব্রেকও করা যায়। আমি একটা উদাহরণ দিই, যেমন ধরা যাক অ্যাসোসিয়েশন মানে হচ্ছে দুটো জিনিস একসাথে ঘটতে থাকলে দুটোর প্রতি আমাদের ব্রেনে একটা সংযোগ তৈরি হয় যে একটার অ্যাবসেন্সে তখন আরেকটার কথা মনে পড়ে যায়। হ্যাঁ, যেমন ধরা যাক আমি আমার মায়ের শাড়ি, সেটা যদি আমি ছাদের উপর দেখি তাহলে আমি কি মনে করব যে এটা আমার মায়ের শাড়ি, কিন্তু কারণ মায়ের গায়ে সবসময় দেখেছি, তো এটা অ্যাসোসিয়েশন হয়ে গেছে। এখানে কিন্তু মা নাই, কিন্তু শাড়িটা দেখেই মার কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু এই শাড়িটাই যদি মা বুয়াকে দিয়ে দেন, প্রথম দেখে আমার মায়ের শাড়ি মনে হবে, কিন্তু বারবার বুয়া পরাতে এরপর কিন্তু আমার শাড়িটা দেখলে মনে হবে বুয়ার শাড়ি, তখন আর কিন্তু মায়ের কথা মনে পড়বে না। তাহলে অ্যাসোসিয়েশনটার জায়গায় মানে এই জিনিসটা শাড়িটার জায়গায় ব্যক্তিটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক ওই বন্ধুটার জায়গায় সেখানে ড্রাগ না হয়ে অন্য কিছু যদি প্লেস করা যায় তাহলে বন্ধুটা, এবং এটা অনেকবার হতে হবে যে বন্ধুটা মানেই ড্রাগ না, বন্ধুটা মানে অন্য অ্যাক্টিভিটিস। যদিও আমরা এখানে বন্ধুকেই চেঞ্জ করে ফেলি, সেটাও আরেকটা উপায়, যেটা বন্ধুকে যদি চেঞ্জ করে ফেলি এই জায়গায় অন্য একটা বন্ধু এনে দেয় তাহলে কিন্তু ওকে দেখে আর এর কথা মনে পড়বে না। এই জন্য আমরা বলি যে ড্রাগ রিলেটেড বন্ধু বান্ধবের সাথে মেশার দরকার নেই। তো এরকম কিছু সাইকোলজিক্যাল প্রসেস আছে যেগুলো আমাদেরকে সাইকোলজিস্ট বা কাউন্সিলর, অ্যাডিকশন কাউন্সিলর যারা এর ব্যাপারে এক্সপার্ট, তারা কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি তার এই জায়গাগুলো সাইকোলজিক্যাল প্রসেস, থিঙ্কিং প্রসেস, কিভাবে সে ম্যানেজ করবে, স্ট্রেস হলে সে কিভাবে কোপ করবে, তারপরে যে পোস্ট অ্যাকুইট উইথড্রল হয় তার, মানে এটা হচ্ছে যে তার ডিটক্সিফিকেশনের পরও তার এক ধরনের উইথড্রল হতে থাকে। ধরা যাক ডিটক্সিফিকেশন 1 মাসে হয়ে গেছে, 3 মাসে হয়ে গেছে, 3 মাস পর 6 মাস পর হঠাৎ করে তার প্রচন্ড উইথড্রল হবে, তার থিঙ্কিং গুলো এলোমেলো লাগবে। এটা কি ফিজিক্যাল হয় নাকি এটা সাইকোলজিক্যাল? এটা অনেকটা সাইকোলজিক্যাল। তো যেটা হয় যে অনেকটাই দেখা যায় যে তার স্লিপ মানে ঘুমের সমস্যা শুরু হয়ে গেছে, মেজাজ খিটখিটে করছে হঠাৎ করে, তারপর তার দেখা যাচ্ছে যে কখনো নাম ভালো মানে হাসির ঘটনা তো হাসছে না, আবার খুব দুঃখের ঘটনাও তার কিছু যায় আসছে না, হয় নাম না হয় ওভার রিঅ্যাকশন, এরকম কিছু হচ্ছে, কিংবা তার কনসেন্ট্রেট করতে পারছে না কোনো কিছুতে, ছোটো ছোটো জিনিস ভুলে যাচ্ছে, তখনই কিন্তু এটা একটা সাইন যে তার কিন্তু পোস্ট অ্যাকুইট উইথড্রল হচ্ছে। তো এই ব্যাপারে নিজের যেমন সচেতন হতে হবে, পরিবারেও সচেতনতা ডেভেলপ করতে হবে, তাহলে এই কাউন্সিলিংয়ে এই জিনিসগুলো ম্যানেজ করবে। আর সোশ্যাল যেটা বলছি যে পরিবারকে এখানে একটু সম্পৃক্ত করতে হবে। আর এই ড্রাগের চিকিৎসার ব্যাপারে আমাদের যেটা করতে হবে, ব্যক্তিকে ড্রাগ কেন্দ্রিক চিকিৎসা না ভেবে ব্যক্তিকে হোলিস্টিক ওয়েতে দেখতে হবে, যে ব্যক্তি যাকে আমি ট্রিট করছি তার পার্সোনালিটিটা কেমন, তার কোপিং স্ট্র্যাটেজি কেমন, সে কিভাবে স্ট্রেস ম্যানেজ করে, কোনটা তাকে ট্রিগার করে, হ্যাঁ কোনটা তাকে হতাশ করে দেয়, যদি পুরো তার রিলেশনশিপগুলো অন্যদের সাথে কীরকম, মানে ব্যক্তিটাকে আমি হলিস্টিক্যালি দেখবো, শুধু ড্রাগ রিলেটেড ট্রিটমেন্ট না। ড্রাগ রিলেটেড জিনিসগুলো তো আছেই, যে ড্রাগ ওকে কীভাবে আবার রিল্যাপস করতে পারে, কোনটা ওর ট্রিগার পয়েন্ট, কোনখানে ও থামবে, এগুলো কিছু ব্যাপার আছে, কিন্তু এগুলাও দেখতে হবে। তো সে মানে বলছেন যে ব্যক্তিকে যদি আমি সেন্ট্রিক হয়ে যদি আমি তাকে হিল করতে পারি তাহলে ড্রাগটা এমনিতেই হিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। আর আরেকটা বিষয় হচ্ছে পরিবারকে এখানে ইনক্লুড করা খুবই জরুরি। আমাদের আসলে সময়টা একদমই শেষ হয়ে এসছে, এটা আরেকটু বিস্তারিত শুনতে পারলে ভালো লাগতো, নিশ্চয়ই আরেকদিন আপনাকে পাওয়া যাবে। তো অনেক ধন্যবাদ ডক্টর সেলিনা আজকের এত চমৎকার আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আশা করি দর্শকদের ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।